बोरे राशि में नहीं आए कुछ, खाली पान काटा है, राशन काटा है और भोट कार्ड हलो मालिक जगह है, नतून बनाई दी ही। নাগরিক পঞ্জি তৈরি হবে, যারা ভারতীয় নন তাদেরকে খুঁজে বার করা হবে। কথাটা শুনলে মনে হয় কথাটার যুক্তি আছে। যারা ভারতীয় নন তারা কেন এদেশে থাকতে যাবে? দেশজোড়া এরকম বিতর্ক আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে কিছুদিন আগে বের হলো আসামের নাগরিক পঞ্জি। 3,30,00,000 মানুষ সেখানে অ্যাপ্লাই করেছিলেন। তার থেকে 3,11,00,000 মানুষের নাম তালিকায় নথিভুক্ত করা হয়েছে। বাদ পড়েছেন 19 লক্ষ মানুষ। এখানেই বিতর্ক, এই 19 লক্ষ মানুষ কোথায় যাবেন? তাদের দেশটাই বা কোনটা? এই বিতর্ক বা সমস্যাটা কিন্তু শুধুমাত্র ভারত কিংবা আসামের নয়, বরং গোটা পৃথিবীর। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মকে কেন্দ্র করে এরকম বিভাজনের রাজনীতি কিন্তু হয়েই চলেছে। কিছু ধর্মীয় জনগোষ্ঠীকে এই ধর্মীয় কারণে বাদ পড়তে হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। অত্যাচারিত হতে হয় কয়েক লক্ষ সাধারণ মানুষকে। ঝড়ে নিষ্পাপ কিছু শিশুর প্রাণ গোটা পৃথিবীতে বারংবার। প্রায় 800 বছর মুসলমানদের দখলে ছিল স্পেন। গত 500 বছর আগে এই দেশের দখল নেন খ্রিস্টানরা। স্বাভাবিকভাবেই কয়েক লক্ষ মুসলমানকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন মন্দির মসজিদ ভেঙে তৈরি করা হয় চার্চ। স্প্যানিশ ইকুইজিশনের সেই নির্মম মডেল কিন্তু আজকে রোহিঙ্গা বিতরণ মায়ানমার থেকে, কিংবা উইঘুরদের ওপর প্রত্যেক দিন অত্যাচার চীনের। এই সব দেখার পরে আমেরিকায় যখন ট্রাম্প বলেন যে বিদেশ থেকে আসা কোনো মানুষ আমেরিকার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, ঠিক একইভাবে বর্তমান ভারতবর্ষে বিজেপি সরকার বলছে যে সকল মুসলমান গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা হলো বিরোধী দলগুলোর অস্ত্র, আর বিরোধী দলগুলো এই মুসলমানদের সাথে নিয়েই ভারতটাকে দ্বিতীয়বার ভাগ করতে চাইছে। তাই গোটা হিন্দুরা একজোট হও এবং এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দাও। मुसलमान तो देश के अंदर रहना नहीं चाहिए। उन्होंने जनसंख्या के आधार पर देश का बंटवारा कर लिया, तो फिर यहाँ इस देश के अंदर रहने की क्या आवश्यकता थी? फिर उनको अलग भूभाग दे दिया गया, बांग्लादेश या पाकिस्तान जाए, यहाँ क्या काम है उनका? ধরা যাক সব প্রতিবাদ ব্যর্থ হলো, গোটা ভারতবর্ষে চালু হলো নাগরিক পঞ্জি এবং গোটা ভারতবর্ষে প্রায় 1 কোটি মানুষ হয়তো নাগরিক পঞ্জি সংক্রান্ত নথি দেখাতে পারলই না। আইন হচ্ছে হিন্দুরা যদি নথি দেখাতে নাও পারে তাও তাদেরকে ভারতবর্ষে রাখা যাবে, কিন্তু মুসলমানরা যদি তাদের প্রয়োজনীয় নথি না দেখাতে পারে তারা স্থান পাবে না গোটা ভারতবর্ষে। কিন্তু একটা কথা বলুন, যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কোনো নথি ভারত সরকারের কাছে না দেখাতে পারেন, তাহলে একজন গরিব খেটে খাওয়া মুসলমান তার জন্ম সংক্রান্ত নথি দেখাবেন কি করে? এই প্রশ্নটা বোধহয় সকলেরই করা উচিত। तोमर के मामले में सक्रिय लगा करती थी। आम आदमी पार्टी के नेता सक्रियता से ट्वीट कर रहे थे, चुनौती दे रहे थे और अपनी डिग्री बताकर प्रधानमंत्री की डिग्री पूछ रहे थे। मामले को औपचारिक मान्यता तब मिल गई जब 29 अप्रैल को केंद्रीय सूचना आयुक्त ने पीएमओ और दिल्ली विश्वविद्यालय को निर्देश दिया कि प्रधानमंत्री की डिग्री की जानकारी उपलब्ध कराई जाए। दिल्ली विश्वविद्यालय और पीएमओ ने डिग्री के मामले में कोई जानकारी दी है या नहीं मुझे नहीं पता, लेकिन सोमवार को बीजेपी के राष्ट्रीय अध्यक्ष अमित शाह और वित्त मंत्री अरुण जेटली ने प्रेस कॉन्फ्रेंस किया और प्रधानमंत्री की बीए और एमए की डिग्री जारी कर दी। बीजेपी भी क्या करती, इतने सवाल उठ रहे थे कि जवाब देना ही पड़ा। लेकिन अगर दिल्ली विश्वविद्यालय ने अपनी तरफ से जवाब दे दिया होता तो इस प्रेस कॉन्फ्रेंस की जरूरत नहीं पड़ती और 2 महत्वपूर्ण व्यक्तियों को अपना समय बर्बाद नहीं करना पड़ता। সংবিধান অনুযায়ী ভারতের প্রতিটা নাগরিকের অধিকার সমান, কিন্তু সংবিধান কিংবা গণতান্ত্রিক উপায়ে ভারতবর্ষের আজ পর্যন্ত যা যা উন্নয়ন হয়েছে তার থেকে অনেকটাই বাদ পড়েছে মুসলমানরা। আর এই সমস্যাটা শুধুমাত্র আজকের নয়, বরং স্বাধীনতার পর থেকেই এই বিষয়টা চলছিল। বর্তমান বিজেপি সরকার বিষয়টাকে একটু ত্বরান্বিত করেছে মাত্র। এর ফলে গোটা দেশের হিন্দুদের জনসমর্থন কিন্তু বিজেপির পক্ষে গিয়েছে, বেড়েছে ভোটের পার্সেন্টেজ। কিন্তু কেন?
গত কয়েক দশক ধরে ভারতীয়দের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মুসলিম জনসংখ্যা গোটা দেশে বেড়েই চলেছে, ফলে অদূর ভবিষ্যতে মুসলমানরাই এই ভারতবর্ষের নিয়ন্ত্রক হয়ে উঠবে। যদিও এই ঘটনার সাথে বাস্তবের কোনো মিল নেই। সেন্সাস রিপোর্ট কিন্তু উল্টো কথা বলছে বর্তমান ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যাই বাড়ছে, মুসলমানদের নয়। सबसे पहला फेक न्यूज क्या होता है वो आपके सामने ला रहे हैं। सबसे पहला फेक न्यूज होता है, जैसे मैं कह रहा था, कि मुस्लिम आबादी जल्दी हिंदुओं से ज्यादा हो जाएगी। आप देखिए लगभग 80%, 80 से थोड़ा कम 2011 में, और अभी शायद हो जाएगा 78% के आसपास आ गया होगा। हिंदू है, फिर भी हिंदू डरते हैं कि मुसलमान जल्द ही ज्यादा हो जाएंगे। এর থেকে ব্যতিক্রম কিছুটা তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা। প্রত্যেকটা ভোটেই দেখা যায় অন্যান্য দলগুলোর তুলনায় তাদের মুসলমান প্রার্থীর সংখ্যা অনেক বেশি। এটা কিন্তু তোষণ নয়, বরং সুবিচারের চেষ্টা। কিন্তু এই সুবিচারের চেষ্টাটা যে দল যতবারই করতে গিয়েছে তাদের কাছ থেকে কিন্তু হিন্দু ভোটের জনসমর্থন অনেকটাই কমে গিয়েছে। 2019 সালের লোকসভার ফলাফল কিন্তু এটা আরও বেশি স্পষ্ট করে দেয়। সরকারি বেসরকারি চাকরি হোক কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থা, প্রত্যেকটা ক্ষেত্রেই মুসলমানদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হয়। উত্তরপ্রদেশ কিংবা বিহারের কথা ছেড়েই দিলাম, গত 34 বছরে প্রগতিশীল বাম জামানাতেও একজন মেয়র কিংবা হোম সেক্রেটারি বা পুলিশ কমিশনার কোনো মুসলমান ছিলেন না। যে কোনো রাজ্যের সরকারই এটা করতে ভয় পায়, কারণ সেক্ষেত্রে হিন্দু ভোটের একটা বড় শতাংশ তাদের কাছ থেকে সরে যাবে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে গোটা দেশে এনআরসি লাগু করতে চাইছে বিজেপি। জাতীয় নাগরিকপঞ্জি তৈরি করে তারা গোটা ভারতবর্ষ থেকে কয়েক কোটি মুসলমানকে বিতরণ করতে চাইছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কি গণ আন্দোলন গড়ে তুলতে পারবে, নাকি দিনের পর দিন হিন্দু ভোট পার্সেন্টেজ বাড়িয়ে গোটা ভারতবর্ষের মাসনাদ দখল করে থাকবে বিজেপি এবং সামনের কয়েক বছর তারাই শাসন করবে